এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। গাড়ি স্টার্ট করার আগেই আব্রাহাম অকল্পনীয় এক কাণ্ড ঘটালো। মেহেরিনের ওড়নার এক প্রান্ত টেনে নিল। মেহেরিন চমকে উঠল। যখন আব্রাহাম ওড়না দিয়ে ভেজা চুল মুছে নিতে লাগলো, তখন মেয়েটার আশ্চর্যের আর সীমা রইল না। তবে ভালো লাগলো। আব্রাহাম চুল মোছা শেষ হতে আবারও ওড়না ফিরে দিয়ে সোজা হয়ে বসলো। বিশাল বড় একটা বিল্ডিংয়ের সামনে যখন গাড়ি রাখলো, তখন মেহরিন ভাবুক, চিন্তিত হয়ে কিছু জানতে চাইবে, আব্রাহাম সেই সুযোগ দিল না। টেনে গাড়ি থেকে নামিয়ে নিল তাকে। লিফট করে 3 তলায় গিয়ে থামলো। ব্যাগের রাজ্যে সরি শোরুমে চলে এসেছে তারা। মেহেরিন অবাক। 2টা ব্যাগ আব্রাহাম নিজে পছন্দ করলো। বিল পে করলো কার্ড দিয়ে। এরপর আবারও জুতার দোকানে গেল। জুতোর সাইজ জিজ্ঞেস করলো শুধু মেহরিনকে। এরপর এটাতেও নিজের পছন্দ মতো নিল 4 জোড়া জুতো। মেহরিনের মাথা ঘুরে। সে 2 বছরে 4 জোড়া জুতো নিয়েছে কিনা সন্দেহ। যখন 3 পিসের দোকানে গেল, সেখানে জুতোর ডাবল নিল 3 পিস। রাতের জন্য বেশ 2-3টা রাতের পোশাক। মেহরিন লজ্জায় অস্বস্তিতে কিছু বলতে পারছে না। শাড়ির দোকানে গিয়ে তাকে কিছু জিজ্ঞেস করা হলো না। আব্রাহাম নিজের মতো 2টা জর্জেটের শাড়ি নিয়ে নিল। কসমেটিক্সের মেয়েদের ইনার থেকে সব নিল। একটু আগে পর্যন্ত অস্বস্তিতে পড়ল মেহেরিন, এই পর্যায়ে সে লজ্জায় ঘিরে ধরল। পুরোটা সময় মেহেরিন স্বভাবগত চুপ করে রইল। পুরো 3 ঘন্টা আব্রাহাম তাকে নিয়ে 3 তলা 4 তলা ঘুরল। একজন কর্মচারী দিয়ে সব শপিং ব্যাগ গাড়িতে রাখতে পাঠালো, আর নিজে লাস্ট সেকেন্ড ফ্লোরে এসে থামলো। রাত তখন 7টা প্রায়। রাতে ডিনার নিজের মতো অর্ডার দিল। গরুর কলিজা ভুনা মেহেরিনের বেশ পছন্দ। আব্রাহাম জানে না, খাবার খেতে বসে মেহেরিন খাবে না। এই 3 ঘন্টায় সে স্বেচ্ছায় আব্রাহামের সাথে কথা বলল। আমি বাইরে যাব, আম্মু চিন্তা করছে। করছে না, খাবার শেষ করো দ্রুত। আব্রাহামের স্বাভাবিক গম্ভীর স্বর। মেহেরিন তা খাবে না, বসে রইল। আব্রাহাম নিজের প্লেটটা নিয়ে এসে মেহেরিনের পাশে বসলো। মাথার কানের পর আটকে রাখা পিনটা খুলে দিতেই মুখের হিজাব খুলে গেল। এরপর নিজেই মুখে খাবার তুলে দিল। একটা প্রাইভেট রুম, কেউ আসবে না এখানে। আব্রাহাম সাথে নিজেও খেলো। মেহেরিন তখনও ঘুরে। লাইফে ফার্স্ট টাইম এমন হলো, নিজের সাথে নিজের অনুভূতির কোনো মিল পেল না মেহেরিন। ভাবনা থেকে বাস্তবতা ভিন্ন আসলেই। মেহরিনের ভাবনার মাঝে আব্রাহাম বলে উঠল, আপাতত এগুলো দিয়ে চালিয়ে নাও, বিয়ের সময় বাইরে থেকে মার্কেট আনিয়ে নেব আমি। আব্রাহাম রাত 10টা বাজে মেহরিনকে রেখে চলে যাওয়ার জন্য শাশুড়িকে বলে। অবাক হয় মহিতা, এভাবে যেতে দেওয়া যায়? নতুন জামাই কোনো আপ্যায়ন তো আব্রাহামের ঠিকঠাক হলো না। একটার পর একটা বিপদ, শেষই হচ্ছে না। সেদিন এলো, খাবারও খেতে পারল না। ভাইয়ের সাথে হসপিটালে চলে গেল। এরপর তো আর আসেনি। তিনি বাহিরে তাকালো, ঝুম বৃষ্টি তখন। ওর এখানে বৃষ্টি মাথায় এসেছে। মহিতা বেগম বললেন, আজকের রাতটা থেকে যাও বাবা, সকালের নাস্তাটা করে যাও। এত সুন্দর করে আবদার করলো, আব্রাহাম কি বলবে খুঁজে পাচ্ছে না। যদি তারও ইচ্ছে থাকার, তবে বোকাশোকা মেয়েটা তাকে একবারও থাকতে বলছে না। এদিকে মেহরিন দাঁড়িয়ে আছে। মা মেয়ে জামাইয়ের কাণ্ড দেখে সে। কিছু সময় পর সে মিনমিন করে বলল, বৃষ্টি হচ্ছে প্রচুর, সকালে চলে যাবেন না হয়? থাকতেই হবে, এমন একটু জোর করলে কি ক্ষতি হয় বেয়াদব মেয়েটার। আব্রাহাম অনেক ভেবে রাজি হলো। মহিতা বেগম বেশ খুশি হলেন। মেহেরিন এই কথা শোনা মাত্রই গিয়ে একটা গামছা নিয়ে এলো। নতুন গামছা হয়তো বা আব্রাহামের জন্য এনে রেখেছে। আব্রাহাম সেটা নিয়ে রুমের ভেতরে চলে গেল। কলপারে যাওয়া যাবে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে যে। আব্রাহাম হাত মুখ ধুয়ে এরপর এলো। গামছা বারান্দায় মেলে দিয়ে এসেছে। মেহরিন তখন বিছানার চাদর পরিবর্তন করছে। বালিশের কভার লাগিয়ে আব্রাহামকে দেখে মিনমিন করে বলল, আসুন, বিছানা রেডি, শুয়ে পড়ুন। আব্রাহামের মন ফুরফুরে। ঠোঁট কামড়ে ধরে আচমকায় প্রশ্ন করলো, তুমি রেডি? কি? মেহেরিন অবুঝ চোখে তাকিয়ে বলে উঠল। আব্রাহামের বড্ড অসহায় লাগে নিজেকে। ভেতর ভেতরে রাগও হচ্ছে, দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক হতে চাইলেও এই মেয়ে হতে দিচ্ছে না। আজব প্রশ্ন, ইঙ্গিত বোঝে না বেয়াদব মার্কা মেয়ে। আব্রাহাম বিড়বিড় করে বলে উঠল, স্টুপিড, একটু রোমান্টিক হতে পারে না? তা কেন হবে? শুধু চুপচাপ থাকবে আর নিজের মনে খিচুড়ি পাকাবে।
গাধা মেয়ে। মেহেরিন থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। সে যে কথার ইঙ্গিত একবারই বোঝেনি তেমন নয়। লজ্জাও পাচ্ছে মেয়েটা, তবু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আব্রাহাম বিড়বিড় করে বিছানার কাছে গেল। বাইরের ওয়েদার আজ বেশ রোমান্টিক। হিমেল হাওয়ায় চারিদিকে ঝুম বৃষ্টির সাথে অল্প ঝড়। টিন সেট বিল্ডিংয়ের চালার উপর রিমঝিম বৃষ্টির শব্দ। আব্রাহামের আগে কখনো এমন আবহাওয়ার সম্মুখীন হয়নি। সুর বেশ মধুময় শোনাচ্ছে। মেহেরিন আব্রাহামের থেকে দূরত্ব রেখে শুয়ে পড়ে। একই বিছানায় স্ত্রীর সাথে শুয়ে থেকেও এমন ওয়েদারে একটা পুরুষ নিজেকে কিভাবে স্থির রাখতে পারে? স্বাভাবিকভাবেই বিপরীতে প্রান্তে শুয়ে থাকা রমণীর দিকে আকর্ষিত হবে। আর যদি রমণী নিজে থেকে সেই পুরুষের মনোরঞ্জনের চেষ্টা করে, যদিও মেহেরিন এমন কিছুই করছে না, ভুলবশত কিংবা অপ্রত্যাশিতভাবে মেয়েটার হাত আব্রাহামের হাতের উপর রেখে দিয়েছে। অন্ধকারে একদম এটা ভাবতে পারেনি এমন কিছু হবে। মেহেরিন নিজেও ঘুমায়নি। আব্রাহাম খপ করে মেয়েটার সেই হাতটা ধরে নিল। ভালোবাসা থাকলে যে সংসার হয় এমন নয়। ভালোবাসা ছাড়াও এমন অসংখ্য কাপল রয়েছে ভালোবাসাহীন সংসার করে যাচ্ছে। এটা খুব বেশি অপরাধ নয়। তবু আব্রাহাম দোটানায় ভুগতে লাগলো। যদিও মনে এটার চেয়ে নিজের পাশে শুয়ে থাকা রমণীকে একান্তই নিজের করে পাওয়ার তীব্র বাসনা হচ্ছে। আব্রাহাম যখন মেহরিনের হাতটা টেনে নিয়ে আলতো করে হাতের পিঠে নিজের রুক্ষ সিগারেটে পুরা উষ্ঠদয় ছুঁয়ে দিল, তখন টের পেল সে ভীত স্বভাবের মেয়েটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। সাহস বাড়ল বই, কমল না পুরুষটার। দূরত্ব ঘুচিয়ে বইয়ের সাথে আরো একটু ঘনিষ্ঠ হলো নিজ থেকেই। ঠান্ডার কবল থেকে বাঁচতে গরম উষ্ণ বস্তু জুড়ে দুজনেই সেটার নিচে থেকে মেয়েটার উদরে হাত রাখলো আব্রাহাম। আলতো করেই নিজের দিকে টেনে নিল। বালিশ থেকে মাথা তুলে মেয়েটার গলায় রাখলো মুখ। রুক্ষ পুরুষালী ঠোঁটের ছোঁয়া লাগলো গলায়। উষ্ণ নিঃশ্বাসে শরীর শিরশির করে। চোখ বন্ধ করে মেহরিন তখন শুনতে পায় পুরুষটার নেশাক্ত স্বরে এক অদ্ভুত আবদার। আই নিড সামথিং। মেহরিন বরফের অনুরূপ জমে গেল। কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বের করতে পারল না মেয়েটা। আব্রাহাম এবার শক্ত করে দুই হাতে মেহরিনকে একদম নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। স্লো ভয়েসে বলে উঠল, একটা শাড়ি পরবে? মেহরিন অবাক হলো। এত আবেগ নিয়ে আবদার করার কি আছে? বললেই হতো। অন্ধকারে মেয়েটা মাথা নাড়ে। আব্রাহাম টের পেল, আলগা করে দিল হাতের বাঁধন। ছাড়া পেতেই মেহরিন উঠে গেল। লাইট অন করে ওয়ার্ড্রোব খুলল। শপিং ব্যাগগুলো এখনো খোলা হয়নি। শাড়ির ব্যাগটা খুঁজে বের করে দুটো শাড়ি হাতে নিয়ে আব্রাহামের দিকে ফিরে তাকালো। চোখে চোখে যেন জিজ্ঞেস করলো কোনটা পরবে। আব্রাহাম দুই হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে। মেহরিনের হাতের শাড়ি দুটো এক পলক দেখে বলল, নীলটা। নীল রঙের শাড়িটার সাথে সাদা ব্লাউজ রয়েছে। মেহরিন সেগুলো নিয়ে ওয়াশরুমে গেল। আব্রাহাম উঠে বসলো। প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে চেপে ধরল। দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া ছাড়ল। কিসের যে একটা তেষ্টা পাচ্ছে, সিগারেটের না। আব্রাহাম দু একবার টানলেও এই মুহূর্তে কোনো সুখ পেল না। তবুও শেষ করলো সময় নিয়ে। কিন্তু তখনও রমণীর আসার নাম গন্ধ নেই। আব্রাহাম বিছানা ছাড়ল। ওয়াশরুমের দিকে যাওয়ার আগে দরজা খুলে মেহরিন বেরিয়ে এলো। খুব সুন্দর করে শাড়ি পরেছে মেয়েটা, চুলে বেনুনি করা, এলোমেলো আছে সেই বেনি, ঘন দীর্ঘ কালো চুল। আব্রাহাম কখন যে মেয়েটা তার সম্মুখে এসে দাঁড়িয়ে গেল টেরও পেল না। মেহরিন ওর দিকে পিঠ করে দেয়ালে লাগানো ছোট আয়নাটার সামনে দাঁড়ালো। ওয়ার্ড্রোবের উপর থেকে কাজল নিয়ে চোখে লাগালো। আব্রাহাম মেহরিনের থেকে 1-1.5 ফিট লম্বা তো অনায়াসই হবে, তাই খুব বেশি একটা অসুবিধা হলো না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজে মনোযোগী রমণীকে দেখতে। মেহরিন কাজল লাগিয়ে যখন চুল আঁচড়াতে যাবে তখনই বাদ সাধল আব্রাহাম। পেছন থেকেই হাত ধরে নিল। মেহরিন আবারও চাইল অবুঝ চোখে। আব্রাহাম একবার দৃষ্টি অন্যদিকে ঘুরে ফের বউয়ের দিকে চাইল। বলল, চুল বেঁধো না, এভাবে থাক। তারপর বিছানায় গিয়ে বসলো। মেহরিনকে বসালো নিজের সামনে। গভীর চোখে তাকিয়ে অবলোকন করে কাচু মাচু করতে থাকা মেহরিনকে। আচ্ছা, ওর কি মনে প্রশ্ন জাগেনি কেন আব্রাহাম তাকে শাড়ি পরতে বলল? হতে এসেছে, এটা খুব বেশি অবাক খাওয়ার নয়। তবু আব্রাহাম এর এই বোকা রানীকে কেন জানি ভালোবাসাহীন ছুঁয়ে দিতে ইচ্ছে করলো না। কিছু সময় আগে জায়গায় কামনা বাসনা উবে গেল। দীর্ঘ সময় তাকিয়ে থেকেও যেন আজ এই রমণীকে দেখার তৃষ্ণা মিটল না। রাতের অর্ধপ্রহর হতে মেহরিনের চোখ ঘুমে বন্ধ হয়ে আসে। এত সময় আব্রাহামের এইভাবে তাকিয়ে থাকায় দেখে লজ্জা পেলেও এখন ঘুমে শরীর ঢুলুঢুলু করছে।
আব্রাহাম ওকে এক হাতে নিজের বাহুর উপর নিতেই ঘুম হাওয়া হয়ে গেল। চট করে সরতে নিলেই আব্রাহাম বলে উঠল, সরি মেহরানি, তোমার ঘুম দেখে হিংসে হচ্ছে আমার। নাও আই এম জেলাস। কি বলবে মেহেরিন? ড্যাব ড্যাব চোখ ঝুরা আর বড় বড় করে তাকিয়ে রইল। মেহরিন কিছু বুঝে ওঠার আগে আব্রাহাম মেয়েটার আধরে আলতো করে চুমু খেলো। মেহরিনের কি যে হলো, চোখ বন্ধ করে মানুষটার পাগলামো মেনে নিল। অস্বাভাবিক তো নয়, খুব স্বাভাবিক এটা। স্বামী স্ত্রীর মধ্যে এমনটা হওয়ারই। মনের মধ্যে এই পুরুষকে নিয়ে একটা অনুভূতি মেহরিনের রয়েছে, সেটা বিয়ের আগে থেকেই। এখন প্রশ্ন, আব্রাহামের মনে আছে তো মেহরিনকে নিয়ে কোনো অনুভূতি? মেহরিন জানে না, তবু নিজের মনে ছক কষে। অনুভূতি না থাকলে এত কাঠখড় পুড়িয়ে বিয়ে নিশ্চয় করতো না। 3 দিন হলো আজ আবরাজ কল করে না ফিজাকে। আজ আবার জুনায়েদ এসেছে এই বাড়ি। ফিজা নিজের রুমের দরজা বন্ধ করে শুয়েছে রাতে। মেয়েটার আচমকায় আজ কেন যেন অজানা কারণেই ভয় হচ্ছে। আব্রাহাম বাড়ি নেই, ইলা বেগম মিলন খান নিচের রুমে, জুনায়েদ নিচতলার দক্ষিণ করিডোরের সেই গেস্ট রুমে। তবু ভয় হচ্ছে বেচারির। বিশাল বড় এই বাড়িতে কোনো এক রুমে কেউ চিৎকার করে গলা ফাটালেও কেউ শুনবে না। ফিজা ফোন হাতে নিয়ে অপেক্ষায়, একটা কল আসবে, ফোন করবে সেই মানুষটা। একটু আশা, অপেক্ষা। সময় ফুরায়, কিন্তু আমাদের অপেক্ষা ফুরায় না। তপ্ত শ্বাস ফেলে চোখ বন্ধ করে মেয়েটা। কে এমন রাজকার্যে ব্যস্ত এই পুরুষ? একটা ফোন কলের সময় নেই তার। আগে তো এমন হয়নি। চোখে তার অবহেলায় জল জমেনি, তবে আজ কেন জমছে? উত্তর খুঁজে পায় না সে। ফোনের রিংটোনের শব্দে চোখ মেলে চাইল। গম্ভীর পুরুষের একখানা ছবির সাথে স্ক্রিনে ভেসে উঠল। কালো স্যুট পরে, চশমা হাতে, ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে নিজের কালো রঙের রোলস রয়েস কারটার দিকে। এটা ফিজা বাংলাদেশে দেখেনি, জার্মানিতে দেখা পেয়েছিল এটার। নজর কাড়া এই কারে বসার মতো সৌভাগ্য তার হয়েছে। তর্জনে আঙ্গুল ছুঁয়ে চোখের কোটর থেকে চোখের জল মুছে নিল খুব সাবধানে। এরপর কল রিসিভ করলো। খোঁচা খোঁচা দাড়ি সর্বপ্রথম নজরে এলো। বলেছিল তার দাড়ি ভালো লাগে। এরপর হঠাৎ হয়ে ওঠা প্রেমিক পুরুষ আর দাড়ি ফেলে দেয়নি, ক্লিন শেভ করেনি, আর যার ফলস্বরূপ সুন্দর খোঁচা খোঁচা এই দাড়ি হয়েছে এখন। আবরাজ ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে আছে। সাব্বির কল করেছিল তাকে। সে জানিয়েছে বউ তার আপসেট। 2বার করে সাব্বিরকেও কল করে ফেলেছে। আগতা যোগাযোগ করতেই হলো, নয়তো কাজ সম্পূর্ণ শেষ করে কথা বলে নিত। এখনও তো মিস্টার জি এর সাথে সাক্ষাৎ বাকি। ফিজার দুর্বলতা অনেকটা দূর হয়েছে। ঠিকঠাক সেবা আর খাবারের ফলে সম্ভব হয়েছে এটা। চোখ মুখ এখনও ফোলা, বেশ দারুণ দেখতে লাগছে। গলার লকেটটা এক পাশে গিয়ে ঘাড়ে পড়ে আছে। পরনে লেডিস টি শার্ট। বৃষ্টির সাথে বাইরে থেকে আসা ঝড়ো বাতাস এলোমেলো করছে খোপাবিহীন চুল। চুলের ভাঁজ করে রাখতে রাখতে বলে উঠল, বৃষ্টি হচ্ছে আবরাজ। আবরাজ ঠোঁট কামড়ে ধরে। তাদের মধ্যেও বৃষ্টি নিয়ে স্মৃতি নেই। মৃদু স্বরে ডাকলো, সুগন্ধি ফুল। হুম। তোমায় জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ফিজা চোখ বন্ধ করে নিল। সাথে সাথে দূরে থেকেও এই পুরুষ তার সর্বস্তরে বিচরণ করছে। কোনো কথা হয় না দুজনের মধ্যে। নীরবতা ভেঙে ফিজার রুমের দরজায় আচমকাই কেউ কড়া নাড়ছে শব্দ হলো। শক্ত ধাঁচের ফিজা ভয় পেল নাকি কে জানে। অল্প কেঁপে উঠল মেয়েটা। সুইটি গার্ল, ওপেন দ্য ডোর প্লিজ। চমকে উঠল ফিজা। জোনাদের কণ্ঠস্বর খুব বিশ্রী শোনালো ফিজার নিকট। আবরাজ শুনেছে। শরীরের শিরা উপশিরার রক টকবক করে উঠল। তবু সে দূরে, কিছু করার মতো সাধ্য নেই তার আপাতত। নিজের রাগ নিয়ন্ত্রণ করে সে ফিজাকে বলল, দরজা খুলবে না। ফিজা কিছু বলার আগেই কল লাইন ডিসকানেক্ট হয়ে গেল। ফিজা ফোনের দিকে তাকিয়েছিল, তবে দরজায় অনবরত করাঘাতে মেয়েটা চমকে উঠল। ফোন হাত থেকে বিছানায় পড়ে গেল। দরজায় ভাঙা বা লক খুলে ফেলা কোনোভাবেই পসিবল নয়। তবু ফিজার মনে ভয় ধরল। তবে চুপ করে ফোন হাতে নিয়ে কল করলো মিলন খানকে। ফোন ধরতেই ফিজা বলল, বাবা মাকে নিয়ে আপনার ছেলের রুমে আসুন একটু। মিলন খান অস্থির হলেন। ইম্পর্ট্যান্ট কাজে তিনি বাহিরে আছেন এই মুহূর্তে, তাই অস্থির কণ্ঠে বলে উঠলেন, হয়েছে মা? এত রাতে কোনো প্রবলেম? বাবা আসুন না একটু। কিন্তু আমি তো বাড়িতে নেই আম্মা। দাঁড়াও, তোমার শাশুড়িকে কল দিয়ে বলছি। এটুকু কথা শেষ করার আগেই কল কেটে গেল। মিলন খান অস্থির হলো। বাড়িতে স্ত্রীকে কল দিল।
এক এক করে গার্ড কল দিতে লাগলো। ব্যালকনির বিশাল কাছের দরজাটা ঠেলে কক্ষে প্রবেশ করলো জুনায়েদ। ফিজা নিজের কান থেকে ফোনটা নামিয়ে চোখের সামনে ধরলো। তৎক্ষণাৎ নজরে এলো ফোনের চার্জ শেষ, যার ফলশ্রুতিতে ফোন বন্ধ হয়ে গিয়েছে। মোবাইল ঠিক কবে চার্জে দিয়েছে ফিজার মনে পড়ে না। খুব সম্ভবত আবরাজ যেদিন গেল আগের দিন রাতে আবরাজ চার্জে লাগিয়েছিল। খুব বেশি ফোন ইউজ করা হয়নি বলে এতদিন অন ছিল এটা। ফিজা নিজের ভাগ্যের উপর চরম হতাশ হলো। ফোনটা রেখে শোয়া থেকে উঠে বসলো। পাশ থেকে ওড়না নিয়ে শরীরে ভালো করে পেঁচিয়ে নিল। জুনায়েদ ফিজার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসলো। যে বাদে নিজের ঠোঁট ভিজিয়ে বলে উঠলো, ডু উই নো 5 মান ওয়েট করেছি, জাস্ট ওয়ান চান্স, অ্যান্ড ফাইনালি পেয়ে গেলাম। কি সব যা তা বলছেন জুনায়েদ কবির? আর আপনি এখানে কি করে এলেন? কেন এসেছেন? ফিজার সব প্রশ্ন অগ্রাহ্য করে জুনায়েদ আপন মনে বলতে লাগলো, আবরাজ আর আমি না প্রতি নাইটে বারে যেতাম, প্রচুর ড্রিঙ্কস করতাম আমি, মেয়েদের ভিড় জমে যেত, তবে আমার জন্য না, তোমার হাজবেন্ডের জন্য। কিন্তু ও তো এসবে ইন্টারেস্টেড নেই, সারাক্ষণ কাজ নিয়ে থাকতো। তবে আমাদের প্রফেশনটা এমন যে এসব থেকে বেশি দিন দূরে থাকা ইম্পসিবল। নারীর নেশা ভয়ঙ্কর হয়। কীভাবে যেন তোমার হাজবেন্ডও জাস্ট স্টপ দিস। আই নো আমার হাজবেন্ড ভালো ছিল, খারাপ মেয়েদের সাথে বেড শেয়ার করতো, এসব তো তাহলে এটা কেন বলছেন না তাকে ড্রাগস দেওয়া হতো এসব করার জন্য? কেন বলছেন না? হোয়াই? ফিজার চিৎকারে যেন কানের পর্দা অব্দি ফেটে যাওয়ার জোগাড়। জুনায়েদ থতমত খেলো। চেহারায় এত সময় যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছিল, মুহূর্তে যেন সব হাওয়া হয়ে গেল। মনে মনে বেশ অবাক হলো। ফিজা কিভাবে জানি সব? তবে কি আবরাজ সব বলে দিয়েছে ওকে, নাকি ফিজা যে সব জানে আবরাজ সেটা জানে না? জুনায়েদ এত কিছু ভাবতে চাচ্ছে না। যত দ্রুত সম্ভব কাজ সম্পূর্ণ করতে হবে, তাই সে সব কথা অ্যাভয়েড করে বলে উঠলো, উই নো হোয়াইট, তুমি ভীষণ সুন্দর, তোমার চেহারা থেকে শুরু করে ফিগারও ওয়াও। জাস্ট যেদিন দেখেছিলাম সেই দিন তোমাকে আমার বেডে একবার হলেও ও চাই, নিজের সাথে প্রমিস করেছিলাম, অ্যান্ড ফাইনালি নাও আই অ্যাম সাকসেস। ফিজার এত সময় ভয় লাগলেও জুনায়েদের কথায় আগে শরীর কাঁপতে লাগলো। হাত মুঠোবন্দি করে চুপ করে দাঁড়িয়ে রইল। জুনায়েদ নিজের শার্টের বাটন খুলতে খুলতে ফিজার দিকে এগিয়ে আসতে লাগলো। ফিজা বিছানার এই পাশে, জুনায়েদ ঘুরে ওপাশ থেকে আস্তে ধীরে এগিয়ে আসে আর বাজে দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে ফিজার শরীর ঘৃণায় ঘিন ঘিন করে। বিছানার এক পাশে বেডসাইড টেবিল, আরেক পাশে ড্রেসিং টেবিল। ফিজার পাশে বেডসাইড টেবিলটা, সেখানে মেয়েটার চুলের একটা স্টিলের চুল বাঁধার কাঠি পড়ে আছে। ইউ আর লুকিং সো হট, কেউ জানবে না তুমি আমি, জাস্ট একবার টাচ মি, আবরাজ এর চেয়ে দ্বিগুণ মজ। যা বলা হয়েছে এইটুকু যথেষ্ট ছিল নয় কি? এর বেশি শোনার মতো নারীর সামনে দাঁড়ানো এই ফিজা? মোটেও না। যে সামান্য কারণে স্বামীকে আঘাত করতে পিছুপা হয়নি, সে পরপুরুষের মুখে এমন জঘন্য কথা মেনে নেবে? জুনায়েদ যখন নিজের প্যাটের দিকে চাইল, তখন শুধু সাদা শার্টে লাল তরল পদার্থ দেখতে পেল। সেই সাথে দরজার লক খুলে কক্ষে কেউ প্রবেশ করলো। ফিজা কাঠিটা আলগোছে ছেড়ে দিল। ঘাড় বাঁকা করে দরজার পানে তাকাতেই সাব্বিরের দেখা পেল, সাথে ইলা বেগম। সাব্বির দুজন গার্ডকে নিয়ে সে জুনায়েদকে ধরে ফেলল। তখনও কেউ দেখেনি জুনায়েদের আঘাত। ফিজাকে এসে ইলা বেগম জড়িয়ে ধরে নিল। ওনার চোখে মুখে আতঙ্কিত, অস্থিরতা, ভয়। ভীতু স্বরে বলে উঠল, তোর কিছু হয়নি তো? আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, শুধু ছেলের বন্ধুত্বের খাতিরে বাড়িতে থাকার পারমিশন দিয়েছিলাম। নিয়ে যাও এই শয়তানটাকে। জুনায়েদের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল ইলা বেগম। জুনায়েদের নড়চড় না দেখে একজন গার্ড ওকে ধাক্কা দিতেই হাঁটু ভেঙে পড়ে গেল। একজন গার্ড সাব্বিরের দিকে তাকিয়ে বলল, স্যার ব্লাড। যা ইচ্ছে হোক, নাটক সব, নিয়ে যাও ওকে। বলে ফিজার সাথে কথা বলল। আশ্বস্ত করলেও কিচ্ছু হয়নি, হবে না। স্যার তাকে ফোন করে আগেই ইনফর্ম করে দিয়েছিল, তবে আসতে একটু লেট হয়েছে, তার জন্য ক্ষমা চাইল। গার্ড জুনায়েদকে নিয়ে যাওয়ার প্রায় অনেক সময় পর সাব্বির বেরিয়ে এলো। মোবাইল বের করে কল লাগালো আবরাজের কাছে।
ওপাশের ব্যক্তি বোধ হয় এটার অপেক্ষায় ছিল। সাথে সাথেই কল রিসিভ করলো। সাব্বির আবরাজকে কিছু বলতে না দিয়ে নিজে বলে উঠল, স্যার ম্যাম সম্পূর্ণ সেফ জোনে আছে, বড় ম্যাডাম সাথে আছে ওনার। আমি জুনাইদের ডিটেইল আপনাকে পিকচার সহ ইমেল করছি আধা ঘন্টার মধ্যে। শোনো, ওর কিছু করবে না কেউ। আমি সচক্ষে ওর কলিজাটা দেখে নেব। ফার্স্ট ব্যাক করছি, ওয়েট অ্যান্ড সি। আবরাজের কথায় সাব্বির সম্মতি দিল। নিজেদের গ্যারেজের পেছনের গোদাম ঘরে রাখা হয়েছে জুনায়েদকে। একজন ডক্টর সহ সাব্বির সেখানে উপস্থিত হলো। জুনায়েদের জ্ঞান নেই। একটা পাটের বস্তার উপর দেহটা ফেলে রাখা। সাব্বির বেশ কিছু পিকচার নিল, সেগুলো আবরাজকে সেন্ড করলো। আবরাজ শাওয়ার নিয়ে বেরিয়েছিল মাত্র। টাওয়াল গলায় ঝুলিয়ে সেটা দিয়ে ভেজা চুল শুকাচ্ছে। পাখন নোটিফিকেশনের শব্দে ঠোঁটে পুরুষটার পাকা হাসি ফুটে উঠল। ফোন হাতে নিয়ে নোটিফিকেশন চেক করতে শান্ত হয়ে গেল। কিছু পিকচার সাথে একটা ছোট বার্তা। স্যার ম্যাম আঘাত করেছে ওকে। ব্যাস এইটুকুই। আবরাজ খানের বিখ্যাত বাঁকা হাসি আসার জন্য যথেষ্ট ছিল। পুরুষটা বিড়বিড় করে আওড়ালো, উই হ্যাভ টু সি মিসেস আবরাজ খান, দ্য ওয়াইফ অফ আবরাজ খান। সুগন্ধি ফুল। নাজুক মেহরিন স্বামীর সংস্পর্শে এসে আরো নিতে গেল। বিবাহিত জীবনে প্রথম মধু চন্দ্রিমার শেষ মুহূর্ত ছিল সুখের। যদি স্বামী এতটা সেন্সিটিভ হয় তাহলে দুঃখের তো প্রশ্নই আসে না। প্রতিটা স্পর্শ যেন তাকে খেয়াল করছিল আব্রাহাম। যখন আব্রাহাম পাশে শুয়ে মেহরিনের নাদুস নুদুস দেহটা নিজের উন্মুক্ত দেহের সঙ্গে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রমণীর মায়াবী নাদুস নুদুস মুখখানা ভেসে উঠল। বহুদিন পর যেন মিরাক্কেল ঘটল। কিছু সময় পূর্বের ঘটনা থেকে এমনটা হয়েছে নাকি ব্রেনে এখনো মেয়েটার সঙ্গে কাটানো মুহূর্তের জন্য এমন হচ্ছে, আব্রাহাম জানে না। উত্তর নেই। মেহরিনের শরীরে একটু বল আসতেই মিনমিন করে বলে উঠল, গোসল দিতে হবে। আব্রাহাম শুনল। মেহরিনকে ছেড়ে দিয়ে উঠে বসলো। মেহরিন চাদর টানতেই আব্রাহাম ভ্রু কুচকে চাইল। জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? জামা নাই। কোথায়? আমি কি করে জানবো আপনি অন্ধকারে কোথায় ফেলছেন? মেহরিনের মুখের দিকে তাকিয়ে আব্রাহামের ঠোঁট অটোমেটিক প্রস্ফারিত হলো। বা হাতে মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে জামা দেখতে পেল না। নিজের শার্টটা পায়ের কাছে মেঝেতে পড়ে আব্রাহাম সেটাই হাতে তুলে নিল। মেহরিনের দিকে না তাকিয়ে শার্ট এগিয়ে দিয়ে বলে উঠল, পরে না বেটা, তোমার হাঁটু সমান হয়ে যাবে। আসলেই হয়ে যাবে। শার্ট ঢিলা ঢালা লং। মেহরিনের শরীর কাঁপে। সে কখনো কল্পনা করেনি কোনোদিন এমন কিছু হবে। আগে যখন আব্রাহামকে সে দেখত তখন তাকাতো, বুকের ভেতর দুরু দুরু শুরু হতো। মানুষটার শরীরের সঙ্গে প্রতিটি টি শার্ট যেন রাজকীয় শৌখিনতা ফুটে উঠত। বেশ লাগে লম্বাটে গরনের বলিষ্ঠ দেহের ফর্সা শরীরে এই মানুষটাকে। কি নিদারুণ সত্যি এটা! এই সুদর্শন আব্রাহাম খান তার স্বামী, একান্তই নিজের ব্যক্তিগত একজন মানুষ, যার ভাগে শুধু সেই ভাগীদার। মেহরিন যখন ওয়াশরুমে গেল, আব্রাহাম আর চোখে চাইল। পেছন থেকে মেয়েটার চুলের পিঠ একদম সম্পূর্ণ ঢেকে আছে। আব্রাহাম আস্তে করে ঢুক গেলে সিগারেট ধরালো। বেশ কয়েকবার টান দিয়ে ধোঁয়া ছাড়লো। এটার নেশা তার আগে ছিল না, দেশে আসার পরই হয়েছে। যখন নিজের মনের গহীনে থাকা রমণীকে নিজের ভাইয়ের বউ রূপে দেখলো, আব্রাহাম মন প্রাণ দিয়ে চাইল এই নেশা যেন তার কেটে যায়। সে যেন ওই ভোলা ফালা স্বভাবের মেহরিনকে ভালোবাসতে পারে, কোনোভাবে যেন মেয়েটা ভিকটিম না বনে যায়। আব্রাহাম অপেক্ষায় বসে। মেহরিন এলেই সেও শাওয়ার নিতে যাবে, কিন্তু এদিকে মেয়েটার আসার নাম গন্ধ নেই। আব্রাহামের সিগারেট সে কখন শেষ হয়েছে, আরও একটু ধরাতে ইচ্ছে করছে না। ফোন হাতে নিতে যাবে তখনই বেরিয়ে এলো মেহরিন। একদম ভেজা কাপড় ধুয়ে বালতি ভরে বেরিয়ে এসেছে। গামছা মাথায় পেঁচানো, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। শুনুন। আব্রাহাম আনমনে জবাব দিল। মেহরিন মৃদু স্বরে বলে উঠল, যান, সকালে না অফিস যাবে? মেয়েটার কণ্ঠস্বর নিভে আসে যেন। আব্রাহাম নড়ে চড়ে উঠে দাঁড়ালো। উদম শরীর, বুকের লোম বড় আকর্ষণীয় দেখায়। মেহরিন দৃষ্টি নত করে। আব্রাহাম এদিক ওদিক তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। মেহরিন বালতি রেখে চুল মুছে গামছাটা ঘরে পড়ার টেবিলের সামনে চেয়ারে মেলে দিল। বিছানা ঠিকঠাক করে একদম পরিপাটি করে নিল। এরপর এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আব্রাহাম কখন এসেছে সেটা মেহরিন টের পেল না, কেননা আব্রাহাম আসার আগে বেচারি ঘুমিয়ে পড়েছে।
আব্রাহাম বেড়ে এসে সন্ধ্যায় মেহেরিনের আনিয়ে রাখা লুঙ্গি পরে নিল। অদ্ভুত লাগলো। এটা পরে কিভাবে ঘুমোবে বুঝতে পারে না। কিছু সময় বসে থেকে পায়ের ফাঁকে গিট্টু লাগিয়ে নিল। এরপর লাইট অফ করে রিল্যাক্সে শুয়ে পড়ল। সকাল 7টা বাজেই তন্দ্রা ছুটে গেল আব্রাহামের। ফোন করেছে মিলন খান। অফিসে যেতে বলেছেন দ্রুত। আব্রাহাম আস্তে করে বিছানা ছাড়ে, বাবার সাথে কথা বলে। মিলন খান অফিসে আসবে না, বাড়ি থাকবে। আব্রাহাম কৌতূহল নিয়ে বাবার চিন্তার কারণ জানতে চাইল। এমনি এমনি তো বাবা বাড়ি থাকার পাত্র নয়, তার উপর চিন্তিত। মিলন খান বললেন, গতকাল রাতে জুনায়েদ কি সব কাণ্ড করেছে, বাড়ি ফিরলে বলবো। এখন এইসব নিয়ে তুমি টেনশন করো না। আব্রাহাম জোর করতে পারল না, তবে মিলন খান আশ্বস্ত করল তেমন কিছু ক্ষতি হয়নি। তাই আর বেশি কথা বাড়ালো না আব্রাহাম। ফোন রেখে মেহেরিনের দিকে তাকালো। ডাকতে ইচ্ছে করলো না, রেডি হয়ে নিল। এরপর ঘুমন্ত বইয়ের পাশে গিয়ে বসলো। বড্ড আদরে মেহরিন, নাদুস নুদুস মুখখানা মায়ায় ভরপুর। আব্রাহাম আনমনে ঘুর থেকে মেহরিনের ডান হাতটা নিজের হাতের মুঠোয় আগলে নিল। এলোমেলো চুলগুলো ঠিকঠাক করে দিল আলতো করে। নাকে ছোট একটা স্বর্ণের নাকফুল, সেটায় জলজল করছে। কানেও ছোট একজোড়া দুল। পর্যবেক্ষণ শেষে সময়ের কথা মনে পড়তে আব্রাহাম দ্রুত বিছানা ছাড়লো। বেড়ে যাওয়ার জন্য উদ্যত হয়েও কি মনে করে আবার ফিরে এলো। মেহরিনের একটা হাতে টুক করে ঠোঁট ছুঁয়ে বেড়ে এলো। মেহরিন অবশ্য একটু কেঁপে উঠেছিল, তবে পরক্ষণে আবার স্বাভাবিকভাবেই ঘুমে তুলে গেল। আব্রাহাম বেড়ে এসে দেখলো খাবার ঘরের শাশুড়ি তার টেবিলে নাস্তা দিচ্ছে। আব্রাহামকে দেখে তিনি হাসলো, চেয়ার টেনে দিয়ে দূরে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, মেহেরিন ওঠেনি? আমি ডাকিনি, থাকো ঘুমিয়ে। মুহিতা বেগম আর কিছু বললেন না। মেয়ে জামাইকে বেশ যত্নে আদরের সঙ্গে নাস্তা দিল। আপ্যায়নের ত্রুটি রাখলো না। নাস্তা শেষ করে আব্রাহাম মুহিতা বেগমকে বলে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। পথিমধ্যে কল করলো সাব্বিরকে। বাবার কথায় সে চিন্তামুক্ত হতে পারেনি। টেনশনটা আর অস্থির লাগছে। এতটা অস্থির সে হতো না যদি না এখানে জুনাদের নামটা আসতো। কেননা জুনাদের স্বভাব সম্পর্কে তার ধারণা আছে। তার উপর জুনায়েদের নজর যে ফিজার উপর আছে সেটা সম্পর্কে ও সে আগে থেকেই অবগত। সাব্বির কল ধরেই গতকাল রাতের সব বলে দিল। রাগে আব্রাহামের শরীরের রক্ত শিরা উপশিরায় শিরশির করতে লাগলো। স্যার স্যার প্লিজ আপনি শান্ত হন। স্যার আমার কথা শুনুন। আব্রাহাম শুনে না, মানে না। সাব্বিরের বাধা। বেহুশ হয়ে পড়ে থাকা জুনায়েদের পেটে লাথি মারতেই থাকে। ক্ষত স্থান থেকে রক্ত ছুঁয়ে পড়ে। কোনো রকমে পেঁচে রাখা ব্যান্ডেজ। আব্রাহাম সেটা থেকে চেঁচিয়ে বলে উঠল, ওর ট্রিটমেন্ট কে করতে বলেছে? ওর কলিজা বের করব আমি। খানবাড়ির বউয়ের দিকে নজর। ওর কলিজা কত বড় দেখতে চাই আমি। সাথে থাকা গার্ড সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে। সাব্বির আব্রাহামের হাত টেনে ধরল। আব্রাহাম রক্তচক্ষু নিয়ে তাকালো। সাব্বির ভয় পেলেও প্রকাশ করল না। তার স্যারের নিষেধ আছে যে, জুনায়েদকে অক্ষত রাখতে বলেছে। তাই মিনমিন করে বলল, আবরাজ স্যার নিষেধ করেছে ওর কিছু করতে। স্যার ওর ব্যবস্থা করবে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে একটু শান্ত হলো। এরপর গায়ের শার্ট ঠিকঠাক করে বেরিয়ে গেল। সাব্বির তপ্তর শ্বাস ফেলল। দুই ভাইয়ের কেউ রাগী কম নয়। প্রতিযোগিতা দিলে যদিও আবরাজ খান বিজয়ী হবে, তবে আব্রাহাম খানও কম নয়। মিস্টার জি পাগল প্রায়। একমাত্র মেয়ের ভয়াবহ মৃত্যু তিনি মানতে নারাজ। মেয়ে তার অসুস্থ, মানসিকভাবে বিধ্বস্ত ছিল, কিন্তু নিজে নিজেকে মেরে ফেলার মতো কাজ করেছে। এটা কিভাবে বিশ্বাস করবে, মেনে নেবেন তিনি? একদিকে নিজের বিজনেস, এর খুব বেহাল দশা। জুতোর যে বিজনেস ছিল সেটা নামে মাত্র শু, আর পেছনে তো ছিল অস্ত্র পাচার। এটা নিয়ে বেশ ঝামেলা হচ্ছে। আমরা আজ কন্টেইনার শিপ না দেওয়াতে বিশাল ক্ষতির মুখে কোম্পানি। তার উপর মেয়ের মৃত্যুর শোক। কোনটা রেখে কোনটা পালন করবেন এ নিয়ে যেন চিন্তায় তিনি অসুস্থ হয়ে গেল। শক্ত ধাঁচের এই মানুষ হসপিটালে ভর্তি হলো। নিজের ব্যক্তিগত সহচরী এর মধ্যে এসে জানালো জুনায়েদ দাসে আবরাজের হাতে বন্দি। এই যেন নিজের পতনের এক একটা ধাপ। মিস্টার জি চোখ বন্ধ করে রেস্ট করেন। মেয়ের সব কাজেও তিনি অনুপস্থিত। কি মারাত্মক যন্ত্রণা এটা যেন ক্ষণে ক্ষণে উপলব্ধি করছেন তিনি। 23টা বছর এই মেয়ের জন্য কি না করেছেন তিনি। খুন খারাপি যত রকম 2 নাম্বারি কর্ম, আর সেই মেয়েটাকে ফাঁকি দিল। দিল নাকি ইচ্ছে করে দেওয়ানো হলো? চোখ বন্ধ করে তিনি শুনতে পাই কেউ কেবিনে এসেছে। চোখের পর
ফেলে রাখা হাত না সরিয়েও তিনি মানুষটার উপস্থিতি চোখ বন্ধ করে বলতে পারবে। এই মানুষটা সৃষ্টিকর্তার সৃষ্টি হলেও তাকে যে নতুন করে গড়ে তুলেছিল সে, নিজের মতো করে হাতের পুতুল বানিয়ে রেখেছিল। রাগ ওনার শরীর জ্বলছে, কাঁপছে সর্বাঙ্গ। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লেন। আবরাজ যখন ওনার কাছাকাছি এলো তখনই তিনি উচ্চস্বরে বলে উঠলেন, চলে যাও, খুব ভুল করলে, পস্তাবে এর জন্য, রিগ্রেট ফিল করবে। আবরাজ ঠোঁট এলিয়ে হাসল শুধু, সেই হাসিতে গা ছাড়া ভাব। বললেন, খুব কষ্ট হচ্ছে? আমারও হয়েছে। এখন আমরা দুজনে সন্তানহারা বাবা। আমি যা অনুভব করলাম সেটা আপনিও করুন, কারোর দোষ নেই এতে। মিস্টার জি এর কোনো কথার জবাব না করে আবরাজ চলে গেল। মিস্টার জি অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আবরাজের যাওয়ার পথে কি বলে গেল বুঝতে পারল না কথার অর্থ। আবরাজ চলে যাবে। কতদিন হলো সে বউ ছাড়া। এ যেন এক যুদ্ধক্ষেত্র, নিজের সাথে নিজের লড়াই। আবরাজের এমন অস্থিরতা জনকে খুব করে ভাবায়। এত অস্থির হবার কি আছে? সে তো আবরাজ এলেই বউ ছাড়া থাকে, নিজের ফ্ল্যাটে যায় না, আবরাজের সাথে সাথে থাকে। কই, সে তো এমন করে না। জন আবরাজের লাগেজ গোছাতে গোছাতে বলে, স্যার আরও কটা দিন থেকে যান, এখন তো ঝামেলা নেই। আবরাজ ল্যাপটপে কিছু করতে করতে শুধু মৃদু হাসল। জন একটু অপ্রস্তুত হলো। বিস্ময়ে ঠোঁট আপনি আপনি প্রসারিত হলো। আবরাজ খানের মুখে হাসি আমাবস্যার চাঁদের মতোই। মাসে একবার দেখা পাওয়া যায়। আমাবস্যার চাঁদ তো তাও মাসে একবার দেখতে পাওয়া যায়, কিন্তু আবরাজ খানের হাসি সেটা দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদিও আবরাজকে ইদানিং একটু অন্যরকম লাগে, তবু জনের সত্যিটা সহ্য হলো না। সে চুপ করে দাঁড়িয়ে রইল। আবরাজ জনের ভাবনার মধ্যে বলে উঠল, বিয়ের পরেও যদি বউয়ের থেকে দূরে থাকি তাহলে বিয়ের কি প্রয়োজন ছিল? ব্যাচেলর লাইফ বিয়ের আগে ভালো, বিয়ের পর এটা অভিশাপ। আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল। চোখ মুখও গম্ভীর দেখাচ্ছে। এদিকে জন থতমত খেল। অভিশাপ? এটা কেমন কথা? তার তো অভিশাপ মনে হয় না, বরং ভালো লাগে। কিছুদিন রিল্যাক্স করা যায়, বইয়ের প্যান প্যান সহ্য করতে হয় না। সেসব ভেবেই কথার প্রেক্ষিতে বলল, স্যার আমার তো বেশ লাগে। তাহলে তোমার প্রবলেম আছে, ডক্টর দেখাতে হবে ইমিডিয়েটলি। আবরাজের কথায় জন কিছু বুঝলো না। এটার সাথে ডাক্তারের কি সম্পর্ক? আবরাজকে কিছু জিজ্ঞেস করবে তার আগে দেখলো মহাশয় আশ্রমে চলে গিয়েছে। জন দাঁড়িয়ে থেকে ভাবুক হলো। মাথা চুলকে কিছু সময় কথাখানা নিয়ে রিসার্চ করে চমকে উঠল। দুই গালে হাত ছুঁয়ে বিড়বিড় করে বলে উঠল, তৌবা তৌবা, স্যার আমি সম্পূর্ণ সুস্থ, 2 বাচ্চার বাপ। এমনি এমনি হয়েছি নাকি? টাওয়েল দাও। জন চমকে উঠল। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আবরাজ, পরনে তার শুধু একটা টাওয়েল। জন থতমত খেল। শুনে ফেলল কি তার কথা? পরপরই ভাবলো শুনলেই বাকি, সে কি মিথ্যা বলছে নাকি? আব্রাহামের ফোন কল এলো দুপুর নাগাদ, যা দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল মেহেরিন। কল কেন করলো আবার? আগে তো কখনোই করেনি। ভাবতে ভাবতে কল রিসিভ করে। উপাস থেকে গুরুগম্ভীর স্বরে আব্রাহাম বলে উঠল, শরীর ঠিক আছে? মেহেরিন ছোট করে জবাব দিল, হুম দুপুরের খাওয়া হয়েছে? হুম আব্রাহাম পরপর প্রশ্ন করেই গেল। মেহেরিন শুধু ছোট ছোট জবাব দিল। আব্রাহাম ফের জিজ্ঞেস করলো, কি করছো এখন? শুয়ে। আব্রাহাম নিজের কেবিনের জানালার পাশে দাঁড়িয়ে আছে। সেখান থেকে রাস্তা স্পষ্ট দেখা যায়। রাস্তার ওপাশে একটা পার্ক আছে। উঁচু বিল্ডিং থেকে সেটা সরাসরি দেখতে পাওয়া যায়। সেখানে কয়েকজোড়া কপত কপতি দেখে তার এক অদম্য ইচ্ছে হলো। আচমকায় প্রশ্ন করলো, বাড়ি আসবে? এভাবে? আব্রাহাম কিছু সময় চুপ করে রইল। আসলেই তো, কিভাবে আসবে এই মেয়ে? একা? না তো, এভাবে আসবে কেন? বাড়ির বউ একা একা আসবে যাবে? আব্রাহাম বেশ গম্ভীর স্বরে বলে উঠল, না, বউ সাজিয়ে নিয়ে আসবো। এরপর কল কেটে দিল। মেহেরিন ফোন তারপরও কানে চেপে ধরে রইল। বারবার যেন কানে প্রতিধ্বনিত হলো, বউ সাজিয়ে নিয়ে আসবো। বিড়বিড় করে নিজেও আড়ালো, আব্রাহাম খানের বউ। বউ বউ বারবার উচ্চারণ করে বোকা শোকা মেহেরিন লজ্জা পেয়ে গেল। বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। বাড়িতে মিলন খান, নীলা বেগম, ফিজা সবাই সর্বোচ্চ ব্যস্ত রাখার চেষ্টা করছে ফিজাকে। কিছুদিন আগেই অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। একটা মেয়ের জন্য, একজন মায়ের জন্য এই সুখ ভয়াবহ। তার উপর আবার এমন একটা ঘটনা, বিপদ যেন মেয়েটার শেষই হচ্ছে না।
আবারও স্বামী নামক পুরুষটা নেই কাছে। মেন্টালি সাপোর্টটা যে খুব করে কারোর কাছ থেকে পাচ্ছে তেমনটাও নয়। মিলন খান সেজন্য অফিসে যায়নি আজ। স্ত্রী আর নিজে মিলে পুত্রবধূকে নিয়ে রান্নার কাজে ব্যস্ত আছে। বাহিরে আজও ঝুম বৃষ্টি। মিলন খান রান্নায় বেশ পারদর্শী। খিচুড়ি চুলায় বসিয়ে ফিজাকে বলল, বুঝলে, আমাদের বিয়ের পর তোমার দাদিজান খুব অসুস্থ হয়ে পড়লেন। ইলা তখন রান্না পারে না, যদিও চেষ্টা করতো, তবে আগে কখনো এই কাজ না করায় তেমন গুছিয়ে করতে পারতো না। একদিন অফিস থেকে ফিরে দেখলাম নিজে নিজে রান্না করতে এসেছে। কাজের বুয়ার রান্না মজা নয়। সেদিন হাতে গরম তেল ফেলে কি এক হুলস্থুল কাণ্ড। এরপর থেকে প্রায় আমি রান্না করে নিতাম। এর মধ্যে আম্মা করতো, বান্দা তবুও বুয়ার রান্না খাবে না। ফিজা আর চোখে শাশুড়ির দিকে তাকায়, যে আপাতত ডিম ভাজতে ব্যস্ত। গায়ে খাড়ি রঙের একটা জামদানি শাড়ি জড়ি আছে। ফর্সা শরীরে বেশ চমৎকার মানিয়েছে সেই রং। কাপড় পরার স্টাইল বেশ নজর কাড়া। সাথে মানুষটাও এক দেখায় যে কেউ বলে দিবে বেশ শৌখিন মানুষ তিনি। দেখলে মনে হয় না এক এক করে 3 সন্তানের জন্যই তিনি। বয়সের একটা ছাপ মুখে পড়েছে যদিও। ফিজা শ্বশুরের পাশে দাঁড়িয়ে খিচুড়ি রান্না দেখে। এই মানুষগুলো তাকে নিজের মেয়ের চেয়েও বেশি প্রায়োরিটি দেয়। মিষ্টিকে আজ কত মাস হলো হোস্টেলে রেখে দিয়ে সামনে এসএসসি দিবে বলে পড়ালেখা নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয় তারা। বাবার বিশাল ধন দৌলত আছে তো কি হয়েছে, আত্মনির্ভরশীল হতে হবে। পরনির্ভরশীল হয়ে থাকা যাবে না। তাছাড়া বাবা মায়ের মতো করে কেউ রাখে না। আল্লাহ না করুক ভবিষ্যতে কোনো অঘটন ঘটলে একাডেমিক কোনো সার্টিফিকেট থাকলেও নিজের জন্য কিছু করা যাবে। তবে ফিজা ঠিক করলো আবরাজ ফিরলে এবার কি মিষ্টিকে বাড়ি নিয়ে আসতে বলবে। দুপুরে রান্নাবান্না শেষে ফিজা বাদে সবাই গোসল দিতে গেল। ফিজা কাজের লোকের হাতে হাতে খাবার টেবিলে গুছিয়ে নিচ্ছে। তখনই বাড়ির কলিং বেল বাজলো। ফিজাই গেল। সদর দরজা খুলতে আব্রাহামের দেখা পেল। বৃষ্টি মাথায় বাড়ি এসেছে। অল্প একটু ভিজে গিয়েছে হয়তো গাড়ি থেকে নেমে পথটা আসার সময়। ফিজা হাসি হাসি মুখে আব্রাহামকে বলল, ফ্রেশ হয়ে খেতে চলে এসো। আব্বু নিজে আজকে রান্না করেছেন। ওয়াও, তাহলে দারুণ কিছু হবে। আচ্ছা, 10 মিনিট আছে। আব্রাহাম বেশ উচ্ছ্বাস নিয়ে আওড়ালো। জুতো খুলে হাতে নিয়ে নিল। কাদামাটি আছে জুতোর তলায়। আব্রাহাম যেতেই ফিজা দরজা লক করে নিজেও রুনুর দিকে এলো। আবরাজের দেওয়া শাড়িগুলো একটা পরার জন্য মনটা আঁকুপাকু করছিল। তবে যার জন্য পরবে সেই তো বাড়ি নেই। ফিজা মন খারাপ করে শাড়িগুলো নেড়ে চেড়ে দেখতে গিয়ে মনে হলো শাড়ি এখানে কম আছে। বেশ চিন্তায় পড়লো। যে আলমারিটা প্রায় সম্পূর্ণটা শাড়ি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল সেখানেও এখন হাতে গোনা 20টা শাড়িও নেই। চিন্তায় অস্থির হয়ে এদিক ওদিক ওয়ার্ড্রবের সব জায়গায় দেখলো কিন্তু নেই। মেয়েটা এবার কেঁদে ফেললো। একবার শাড়ি দিল সব পুড়ে গেল, আবার দিল এখন সেগুলো হারিয়ে গেল। তার সাথে কেন এমনটা হচ্ছে? আবরাজকে বার কয়েক কল করলো কিন্তু ফোন বন্ধ। ফ্লোরে হাঁটু গেড়ে বসে হাঁটুর ভাঁজে মুখ গুজে কাঁদতে লাগলো মেয়েটা। প্রায় আধ ঘন্টা পর শাশুড়ির ডাকাডাকিতে সে কান্না বন্ধ করলো। নিজেকে স্বাভাবিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। শাওয়ার সকালে নেওয়া হয়েছে তাই শুধু ড্রেস চেঞ্জ করে নিচে এলো। হঠাৎ মেয়েটার চোখ মুখ ফুলে গিয়েছে। ইলা বেগম বেশ চিন্তিত হলেন। আবার কিছু হলো নাকি মেয়েটার? জিজ্ঞেস করলেও ফিজা কিছুই বলল না। আব্রাহাম আসার পরেই খাবার খেতে বসলো সবাই। রান্না দারুণ হয়েছে। সবাই প্রশংসা করলো মিলন খানের। আব্রাহাম বাবার সাথে তেমন ফ্রি নয়, তবে মায়ের সাথে যথেষ্ট ফ্রি। তাই মাকে আগে বলল, আম্মু, মেহরিনের অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম খুব বেশি দূরে না। আব্রাহামের কথা মন দিয়ে শুনলেন ইলা বেগম এবং মিলন খান। ছেলের কথার ইঙ্গিত বুঝে মিলন খান খাবার খাওয়া প্রায় শেষ। ইলা বেগম স্বামীর দিকে একবার তাকিয়ে ছেলের দিকে তাকালেন, ফের বললেন, এক্সামটা দিয়ে নিক, মাস্টার্সও করে নিবি না হয়। আব্রাহাম মায়ের কথায় বেশ অসন্তুষ্ট। সে বোঝাতে চাচ্ছে কি আর তার মা বুঝে কি? সে বউ আনতে চাচ্ছে আর মা বউ না আনার বুদ্ধি দিচ্ছে। বড় আহত হলো সে। বলল, সে তো করতে হবে। তো অনার্স এক্সামের পর গিয়ে তাহলে আমরা মেহরিনকে নিয়ে আসব। যেহেতু এক্সাম, এখন বিয়ে শাদির দখল, মেয়েটার রেজাল্ট খারাপ হতে পারে। আব্রাহামের কথা শেষ করার সঙ্গে সঙ্গে মিলন খান বলে উঠল। আব্রাহামের বিস্ময় লেগে গেল। সবে মাত্র সে খিচুড়ি মুখে দিয়েছিল, খাবার তালুতে উঠে গেল। কাশি শুরু হলো আচমকায়। ফিজা ভদ্রতার সহিত পানির গ্লাস দিল।
ইলা বেগম অস্থির হলেন বটে। আব্রাহাম পানি খেয়ে খাবার প্লেট ঠেলে দিল। তার খাবার রুচির পোস্টমর্টেম করতে তার বাবার কথায় যথেষ্ট ছিল। সে কিছু না বলে উঠে চলে গেল। মিলন খান থমথমে মুখে তখনও খাবার খাচ্ছে। ইলা বেগম স্বামীর এমন স্বাভাবিক ভাবসাব দেখে আশ্চর্য হলো। বলল, ছেলেটা অন্য কিছু বোঝাতে যাচ্ছিল, আপনি বেশি বুঝেন। এখন হলো তো, আর কয়দিন না খেয়ে থাকবে কে জানে। আল্লাহ, আমার হয়েছে যত জ্বালা। বলতে বলতে তিনিও খাবার ছেড়ে উঠে গেলেন। মিলন খানও পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে রুমের দিকে গেল। ফিজা অবাক হলো। আবার না খেয়ে থাকবে মানে কি? আগেও কি এমন হয়েছে? কই, ফিজা তো দেখেনি। মনে প্রশ্ন এলেও মুখে কিছু বলল না ফিজা। সবাই মোটামুটি খেয়েছে। ফিজাও খাবার শেষ করে রুমে চলে গেল। আবরাজের জন্য অপেক্ষা করে আছে সাব্বির, আব্রাহাম। আবহাওয়া খারাপ হওয়ার ফলে কয়েক ঘন্টা সময় বেশি লেগেছে। সকালে এসে পৌঁছানোর কথা থাকলেও সেই আশা এসে পৌঁছালো সন্ধ্যায়। আব্রাহাম ভাইকে দেখে বেশ খুশি। নিশ্চয়ই জোনাত এবার নিজের যোগ্য শাস্তি পাবে। গাড়িতে বসে আবরাজকে বড্ড ক্লান্ত দেখালো। শরীর ছেড়ে সিটে চোখ বন্ধ করে শুয়ে রইল। সেভাবে থেকে আব্রাহামকে জিজ্ঞেস করলো, বাড়ি যাবে আমার সাথে? আব্রাহাম আমতা আমতা করলো। উত্তর দিতে পারল না, তবে ঘাড় নেড়ে না বলল। আবরাজ তখন তাকিয়েছে মাত্র ভাইয়ের দিকে। আব্রাহামের মুখ কেমন স্বপ্ন দেখাচ্ছে। প্রকোচকে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? এনি প্রবলেম? আব্রাহাম অপ্রস্তুত হলো। তবে ভাইয়ের কাছে না বললে লাভ কিছু হবে না। মেহেরিনকে নিয়ে আসার জন্য হঠাৎ মনটা কেমন উতলা হচ্ছে আজ। মনে মনে অপ্রস্তুত থাকলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে উঠল, ভাইয়া, আব্বুকে বলো না ও কে যেন তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আন্টির সাথে কথা বলে। ওকে? এটা কেমন সম্বোধন? ভুজুরা বেশ কুচকে এলো। বিরক্ত হলো কিছুটা। বলল, ঠিক আছে, কথা বলে নেব আমি। আব্রাহাম জানে ভাই ঠিক ম্যানেজ করে ফেলবে। ইচ্ছে করলো একবার জড়িয়ে ধরতে ভাইকে, তবে তাদের মধ্যে সম্পর্ক তেমন স্বাভাবিক না হওয়াতে সেটা আর করার মতো সাহস হলো না। এগোতো একটু আছে বটে, তাই চুপ করে খুশি চেপে বসে রইল। বাড়িতে ফিরে আবরাজ একবার ভাবলো আগে জুনায়েদের সাথে সাক্ষাৎ করবে, তবে পরক্ষণে সে চিন্তা বাদ দিল। বউকে দেখা বেশি জরুরি মনে হচ্ছে তার কাছে, তাই বাড়ির দিকে এলো। লিভিং রুমে উপস্থিত হতে চমৎকার একখানা মুহূর্তের সাক্ষী হলো সে। মা, বাবা, বউ তিনজন মিলে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে ব্যস্ত আছে। বাহারি খাবারের সজ্জিত টেবিল। সবাই জানতো না আবরাজ আসবে। সাব্বির জানিয়েছিল বিকেলে। তখন থেকে সবার আয়োজন শুরু। সাব্বির লাগেজ রেখে গার্ডদের নিয়ে ফিরে যাচ্ছিল, তখনই এলা বেগম ডাকলো ওকে। বলল, রাতে ডিনারটা করে যাও সাব্বির। সাব্বির ফিরে এলো। এলা বেগমের সামনে দাঁড়িয়ে বেশ নমনীয় স্বরে বলে উঠল, আসলে ম্যাডাম, ফাতিহা একা আছে, শরীরটাও বেশি ভালো না, একটু তাড়াতাড়ি ফিরতে চাইছিলাম। আবরাজ ভ্রু কুঁচকে নিল। আজ সাব্বির তেমন কথা বলেনি তার সাথে, কারণটা এতক্ষণে বুঝতে পারে সে। ইলা বেগম একজন বুয়াকে ডেকে খাবার বক্স করে দিতে বলল। সাব্বির না করলো না, না করেও লাভও নেই। আবরাজ নিজের রুমে যাওয়ার আগে বলল, সাবধানে যাও, ফিরে আপডেট জানিও। যদি বেশি খারাপ হয় ডক্টর দেখিয়ে এখানে নিয়ে চলে এসো, একা ফ্ল্যাটে রাখতে হবে না। সাব্বির মাথা নাড়ে। এখানে তারা প্রায় থাকতো আগে। সাব্বির কোথাও গেলে ফাতিহাকে এখানে রেখে যেত, তাই তেমন অস্বাভাবিক নয় এই কথা। তাদের মধ্যে সম্পর্ক তো তেমন হয়ে গিয়েছে। আবরাজ খানের সাথে কাজ করার এত বছরে সবাই তাকে খানবাড়ির একজন সদস্য বলেই সব সময় গণ্য করে। রুমে যাওয়ার পরপরই ফিজাকে ইলা বেগম তাড়া দিল রুমে যাওয়ার জন্য। কতদিন পর এসেছে ছেলেটা। ফিজার শাশুড়ির কথা মতো রুমে এলো। আবরাজ রুমে নেই, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, কথা বলছিল কারোর সাথে। ফিজার উপস্থিতি ট্যার পেয়ে কল কেটে দিল। ফোনটা সেখানে থাকা ছোট টেবিলের উপর রেখে নিজের গায়ের স্যুটের নিচের দিকের বাটন খুলতে খুলতে এগিয়ে এলো ফিজার দিকে। ফিজা তখনও থতমত মুখে দাঁড়িয়ে। কার সাথে কথা বলছিল এটা নিয়ে তার মাথা ব্যথা নেই, কিন্তু সে আসা মাত্রই কল কেটে দিল কেন? সে কি বাহিরের কেউ? আবরাজ ফিজার মুখে ফু দেওয়াতে ভাবনা থেকে বাস্তবে ফিরে মেয়েটা ভারী আঁখি পল্লব তুলে চাইল সুদর্শন পুরুষটার দিকে। গালে খুঁচে খুঁচে দাঁড়িয়ে পুরুষটার সৌন্দর্য যেন আর বাড়িয়েছে বই কমায়নি। আবরাজ আচমকা ফিজার দেহটা আগলে নিল, বুকের মধ্যে চেপে ধরে নিল। প্রশান্তি এলো বুকে, অস্থিরতা কমে গেল। টানা 11 দিনের গ্লানিবোধটুকু তার উবে গেল। আবরাজ ফিজাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে
স্লো ভয়েসে বলল, তুমি জানো সুগন্ধি ফুল, তোমার কাছে এলে মনে হয় দুনিয়ার সব ঝড় থেমে গেছে। তোমার একটা ছোঁয়াতেই আমার সব ক্লান্তি, সব দুঃখ মুছে যায়। তোমার গন্ধ, নিঃশ্বাস, উষ্ণতা, এই সবটাই আমার বেঁচে থাকার কারণ হয়ে যাচ্ছে। দুনিয়ার সব ক্লান্তি, সব ভয় তোমার কাছে তোমার ছোঁয়া পেয়ে সব হারিয়ে গেল। এমন মনে হচ্ছে তুমি না থাকলে আমার সমস্ত লড়াই বৃথা। আমি যেন অসম্পূর্ণ, ভীষণ অসম্পূর্ণ। ডিড আই ফল ইন লাভ উইথ ইউ? আবরাজের এক একটা কথা যেন বুকের ভেতর ঝড় তুলে ফেজার। শুধু চোখ বন্ধ করে আবরাজের বুকের মধ্যে আরো একটু সেধে গেল। আবরাজের বুকের স্পন্দনে নিজের প্রাণ মিশিয়ে দিচ্ছিল। চোখ বন্ধ করে শুধু অনুভব করছিল। তারপর খুব আস্তে আবরাজের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমার জন্য আপনার হৃদয়ে এতটুকু জায়গা এনাফ আবরাজ। আবরাজ ফেজার একটা হাত টেনে নিজের শার্টের ভেতর দিয়ে বুকের উপর নিয়ে রাখলো। অস্বাভাবিকভাবে পুরুষটার হাড়টা ফাস্ট চলছে। ফেজা এবার মাথা তুলে আবরাজের দিকে চাইল। মানুষটার চোখে কিছু পাওয়ার তীব্র এক নেশা। ফেজা নিজের হাতটা আলগোছে সরিয়ে আনলো। 2 কদম পেছনে চলে এলো। পেছনে দেয়ালের সাথে লাগানো ছোট্ট একটা বক্সাল, সেটাতে আর একটুর জন্য ধাক্কা খেতে খেতে বাঁচে। আবরাজ এগিয়ে আসে। ফেজা এলোমেলো দৃষ্টি ফেলে। অনেক সময় হয়েছে তারা উপরে এসেছে, নিচে যেতে হবে। তবে আবরাজের মতিগতি যেন ভিন্ন। ফেজা বুঝতে পারে। আর মধ্যে আবরাজ একদম ফেজার নিকটে এসে দাঁড়ালো। নিজের বাঁ হাত ফেজার ঘাড় সহ গালে রাখলো। নিজের মুখ এগিয়ে অথরের দিকে অগ্রসর হয়। একটা নিয়ে মেয়েটাকে ঘনিষ্ঠ করে নিজের সঙ্গে। একটা হাতের অবাধ্য বিচরণ চলে ফেজার পিঠে। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে মেয়েটা। যখন দুজোড়া উষ্ঠদয় ছুঁই ছুঁই করে তৎক্ষণাৎ ফেজা মুখটা ঘুরিয়ে নিল। অবাক হতভম্ব হয় সামনের পুরুষ। বাঁকা হয়ে শান্ত দৃষ্টিতে চাইল ফেজার মুখের দিকে। ফেজা নিজের উষ্ঠদয় মুখের ভিতর পড়ে নিয়েছে, যা দেখে ভ্রু কুঁচকে আসে আবরাজের। ফেজা জানে আবরাজ খানকে একটু আশকরা দেওয়া মানে এই মুহূর্তে দিন দুনিয়া ভুলে যাওয়া। যে একরোখা যেদি মানুষ দেখা গেল যতক্ষণ না নিজের খায়েশ মিটবে ততক্ষণে সে ছাড়া পাবে না। এদিকে নিচে যেতে হবে। ফেজার ভাবনার মাঝে আবরাজ জিজ্ঞেস করলো, হোয়াটস রং? নিচে যেতে হবে। আই ওয়ান্ট এ কিস রাইট নাও। বলতে বলতে ফেজার মুখটা 2 হাতে নিজের হাতের আঁচলে নিয়ে নিল। ফেজা এবার যেন হতভম্ব। একটু আগের আবরাজ খানের সাথে যেন এই আবরাজের কোনো মিল নেই। ফেজা বাধা দেওয়ার আগে একজন সার্ভেন্ট রুমের বাইরে থেকে ডেকে উঠল। আবরাজ রক্তচক্ষু নিয়ে ব্যালকনি থেকে রুমের দিকে তাকালো। পরপরই ফেজাকে ছেড়ে দিয়ে পেছনের বুক শেলফটা হঠাৎ খুব জোরে হাতে ধাক্কা দিল। বইগুলো কিছু নিচে পড়লো তো কিছু নড়ে চড়ে আবার স্থানে বসে পড়লো। ফেজা বিস্ময়ে চোখে তাকিয়ে রইল আবরাজের দিকে। আবরাজ টাইটা কোনো রকম গলা থেকে প্যাচ খুলে ছুঁড়ে ফেলে দিল। ফেজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রাগে পুরুষটার চোখ লাল হয়েছে। ভীষণ অসন্তুষ্ট দেখালো মানুষটাকে। ফেজার উপর রাগ যেন বুক শেলফে ঝেড়ে গেল। আবরাজ রুমে এসে ওয়াশরুমে চলে গেল। ফেজা তখন দাঁড়িয়ে। সার্ভেন্টের দ্বিতীয়বার ডাক পড়তে সে বইগুলো শেলফে গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে এলো। মেয়েটার চোখে পানি টলমল করছে। বাথটবে বসে আছে আবরাজ। সাদা রঙের শার্টটা ভেজে জবুথবু অবস্থা, গোছানো চুল এলোমেলো। তবু কি ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে এই পুরুষ। আবরাজ পাশের ছোট একটা পাত্র থেকে কিছু গোলাপের পাপড়ি তুলে নেয়। মুঠোই করে নাকের সামনে ধরতে নাসের রন্ধ্রে পৌঁছালো ফুলের তীব্র সুগন্ধি। আবরাজ চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস টানল। আগে যে মানুষটার ফুলের ঘ্রাণ ছিল অপছন্দ, সেই ফুলের গন্ধ এখন তার অতি প্রিয়। আবরাজ ফুলগুলো পানিতে ফেলতে লাগলো আস্তে আস্তে, আর স্লো ভয়েসে বলতে লাগলো, আবরাজ খানের ফুল এবং ফুলের গন্ধ অপ্রিয়, বাট তুমি এবং তোমার শরীর থেকে আসে স্মেল আবরাজ খানের অতি প্রিয় সুগন্ধি ফুল। আব্রাহাম নেই ডিনার টেবিলে। ভ্রু কুঁচকে এলো ফেজার। এলা বেগম জানালো সে কোথাও একটা গিয়েছে, রাতে ফিরবে না। ব্যাপারটা তেমন কেউ পাত্তা দিল না। খাবার শেষে যখন আবরাজ ফেজা দুজন রুমে ফিরে এলো, আবরাজ তখন নিজের একটা লাগেজ থেকে কিছু বের করছে। ফেজা রাতের কিছু প্রসাধনী হাতে পায়ে লাগাতে ব্যস্ত। আবরাজ কি করছে মেয়েটার সেদিকে একদম খেয়াল নেই। সারের জন্য তার মন প্রচণ্ড খারাপ। সেখানে আবরাজের ব্যবহার বরাবরই তাকে অনেক নেগেটিভ কিছু ভাবতে বাধ্য করে। তবু কথা বলতে হবে, জানাতে হবে শাড়িগুলো নেই। তাই মিনমিন করে বলল, শুনুন না, শাড়িগুলো কম আছে, কোথায় গেল বুঝতে পারছি না। আবরাজের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ফেজা কিছু সময় অপেক্ষা করলো। ভাবলো আবরাজ বুঝি কিছু বলবে, কিন্তু কিছুই হলো না।
আবরাজ নিজের মতো করে কাজে ব্যস্ত। ফিজা আবার সবাক হলো, মনে মনে কষ্ট পেলেও এভাবে এমন কেন করছে? তাহলে কি শুধু ফিজা এই মানুষটার চোখে সৌন্দর্যের মধ্যে রয়ে গেল? মনে কি জায়গা পায়নি? ফিজা নিজের উপর বিরক্ত হলো। এতটা এক্সপেকটেশন সে কিভাবে রাখে? চোখের জল আড়াল করে মেয়েটা তপ্তশ্বাস ফেলল, এরপর বিছানার দিকে এগিয়ে গেল। যে মানুষটা নিজের সন্তান হারানোর একদিন পর স্ত্রীকে ফেলে কাজের জন্য ছুটতে পারে সেই সুদূর জার্মানিতে, সেই পুরুষ কিভাবে মনের কথা বুঝবে? ফিজার হিসেব মিলছে না। একবার খারাপটা মনে পড়ছে তো আরেকবার ভালোটা। সে কোনটা ধরবে? মেয়েটা ভাবনায় এতটাই বিভোর যে কখন আবরাজের সে ওর কাছে দাঁড়িয়ে আছে সে টেরও পেল না। বালিশটা ঠিক করে যখন শোয়ার জন্য বিছানায় বসবে তখনই নিজেকে শূন্য অনুভব করলো। চমকে উঠে হাত দিয়ে খামচে ধরলো সামনের মানুষটাকে। সামনের মানুষের ঘাড়ে আছর পড়লো সে খামচিতে। আবরাজ নিচের ঠোঁটের এক পাশ দাঁত দ্বারা চেপে ধরলো, বলল, আমার টি শার্ট নষ্ট করবে না সুগন্ধি ফুল। ফিজা আবরাজের মুখের দিকে একবার তাকিয়ে আবারও ঘাড়ের দিকে তাকালো। গলার দিকে সে খামচে ধরে আছে। টি শার্ট মুচড়ে গিয়েছে, যা থেকে দ্রুত হাত সরিয়ে নিল। আবরাজ আস্তে ধীরে হাঁটে। ফিজা চুপ করে থাকে। আবরাজ সোফাটার ডান দিকে গিয়ে ড্রেসিং টেবিলের বাঁ দিকে দাঁড়ালো, যেখানে সামনে রয়েছে দেয়াল। ভাবুক হলো ফিজা, দেয়ালের সামনে এসে কেন দাঁড়ালো? ফিজা ভ্রুজোড়া কুচকে বলে উঠল, 11 দিনের সব অ্যালকোহলের নেশা কি আজ ধরলো? আবরাজ অদ্ভুতভাবে মুচকি হাসলো। পাটার সামান্য একটু উঁচু করে দেয়ালে লাগাতেই এটা খুলে দুপাশে চলে গেল। দরজা দেখে ফিজা হতভম্ব হয়ে গেল। আশ্চর্যের চরম পর্যায়ে বেচারি ছোটটা অটোমেটিক প্রসারিত হলো। আবরাজ আর চোখে তাকিয়ে মুচকি হেসে রুমের ভেতরে চলে এলো। রুমের ভেতরের সৌন্দর্য দেখে ফিজা মুগ্ধ হলো। আবরাজ ওকে কোল থেকে নামিয়ে নিজে একপাশে দাঁড়িয়ে পড়লো। ফিজা মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারলো না। থতমত খেয়ে শুধু দাঁড়িয়ে রইল। তার শাড়ি রয়েছে এখানে, পুরো একটা শাড়ির দোকান যেন। আবার নতুন কিছু অ্যাড হয়েছে। শাড়ি, জুতো, ব্যাগ, চুড়ি, কানের দুল, সব রকম কসমেটিক্স মেয়েদের। পর্দা দিয়ে ঢেকে রাখা কিছু একটা দেখে ফিজা একটু এগিয়ে এলো। সাদা পর্দাটা সরিয়ে দিতে ড্রেসিং টেবিলের আবরাজ খানের প্রতিবিম্ব এক পাশে দেখা গেল, অন্য পাশে ফিজা। আবরাজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিজা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এসব কখন করলেন? অনেকদিন আগে। আবরাজ কথা বলতে বলতে এগিয়ে আসে। ফিজার পেছনে এসে থামলো। ড্রেসিং টেবিলের উপর কালো কাপড়ে ঢাকা একটা বক্স। কিসের বক্স হতে পারে? কাপড় সরাতে চোখে পড়ল নেকলেসের বক্স। এটা ফিজা এবার নিজের বিস্ময় প্রকাশ করে ফেলল। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে, আবরাজ। ইয়েস মিসেস আবরাজ। আবরাজ ফিজার কাঁধে থুতনি থেকে স্লো ভয়েসে জবাব দিল। দুই হাতে মেয়েটার কাঁধ জড়িয়ে ধরেছিল। ডান হাতটা বাড়িয়ে বক্সটা থেকে আগে নেকলেসটা তুলে নিল। ফিজা এটা সৌন্দর্য দেখে মুগ্ধ হলো। কি সুন্দর ছোট ছোট ডায়মন্ড বসে কাজ করা নর্মাল একটা নেকলেস। ফিজা জানে এটার দাম অনেক, তবু আবার বলল, এটার দাম তো অনেক। আবরাজ বইয়ের চুলগুলো কাঁধ থেকে সরিয়ে দিল। খুব সাবধানে গলায় পরিয়ে দিল নেকলেসটা। জলজল করে ফিজার ফর্সা চামড়ায়। সুন্দরী রমণীর গলা আকর্ষণীয় হয়ে ওঠে আরো কয়েক গুণ। আবরাজ পেছনের দিকে টপসের চেইন খুলে পিঠের দিকে চুম খেল বইয়ের। ফিজা চোখ বন্ধ করে নিল। আবরাজ পেছন থেকে মেয়েটার কোমর পেঁচিয়ে ধরলো দুই হাতে। প্যাটের উপর হাত রাখলো আড়াআড়িভাবে। নিজের সঙ্গে ঘনিষ্ঠ করলো সম্পূর্ণ। গলার দিকে মুখ গুজে ফিসফিস করে বলল, মানি ডাজেন্ট ম্যাটার, বাট ইয়োর হ্যাপিনেস ইজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন দ্য ওয়ার্ল্ড টু মি। ফিজা সঙ্গে সঙ্গে চোখ খুলে আবরাজের দিকে চাইল। ঝট করে ঘুরে দাঁড়িয়ে জড়িয়ে ধরল পুরুষটাকে। বুকের ভেতর অশান্তি, মাথায় চলতে থাকা দ্বিধাদ্বন্দ্ব সব উবে গেল। প্রশান্তি ভরে গেল মন। দুঃখ ভুলতে সময় লাগে কিংবা কখনো সেটাও সম্ভব হয় না, কিন্তু অভিমান ভোলাতে প্রিয় মানুষটার একটু ভালোবাসা, একটু যত্ন, একটু আদর আর একটুখানি প্রায়োরিটি। আর কি চাই? ভালোবাসা পাগল মানুষগুলো এতই ভীষণ খুশি। যা রুমটা ফুরফুর করে দেখতে লাগলো। কত যত্ন করেছে এগুলো সাজানো হয়েছে, জিনিসগুলো দেখেই বোঝা যাচ্ছে। যা এক মুঠো চুরি হাতে তুলে নিল। সেগুলো আবরাজের হাতে দিয়ে নিজের হাতের সামনে রাখলো। আবরাজ যত্ন করে বইয়ের হাতে চুরিগুলো পুড়িয়ে দিতে লাগলো। ফর্সা চিকন হাতে সদা পাথরের ছুরি জোড়া দারুণ আকর্ষণীয় হয়ে উঠল হাতখানা। ফিজা হাতের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, বললেন না তো এসব কখন করলেন? মেহরিনের বিয়ের আগের দিন তুমি বাড়ি গিয়েছিলে তখন। অনেক দিন আগের কথা। তাহলে এতদিন কেন দেখাননি? ফিজার প্রশ্ন।
আবরাজ গোপনে দীর্ঘশ্বাস ফেলে চুরি পরানো শেষে ঝুঁকে বইয়ের হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিল। এরপর বলল, বাড়ি ফিরে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, বাট রাতে তো নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। ফিজার ফুরফুরে মনটা তৎক্ষণাৎ খারাপ হয়ে এলো। বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। খুব কি ক্ষতি হতো যদি এমনটা হতো? ঘাড়ের শীতল হাতের স্পর্শ পেয়ে একটু চমকে গেল। চোখ তুলে আবরাজ খানের নেশা ভরা দৃষ্টির সম্মুখীন হলো। আবরাজ বউকে কোলে তুলতেই ফিজা আবরাজের গলা জড়িয়ে ধরলো। আবরাজ বউকে নিয়ে রুমের সে বিছানায় রাখলো। আবরাজের শার্টের বাটন খুলতে হাত রাখতে ফিজা বাদ সাধলো। শোয়া থেকে উঠে বসলো, নিজে আবরাজের শার্টের বাটন খুলে দিল। আবরাজ বউয়ের চুলের গোছা টেনে ধরে ঘ্রাণ নিতে ব্যস্ত চুল থেকে। মেয়েটার শরীরের সঙ্গে সঙ্গে চুল থেকেও মাতাল করা এক সুগন্ধি ভেসে আসে, যা আবরাজ খানকে পাগল হতে বাধ্য করে। এই সুগন্ধি যেন সে কোথাও পায় না, এটা একমাত্র সে বউয়ের কাছেই পেয়ে থাকে। প্রথম দিন থেকে পাচ্ছে সে। নামের সঙ্গে মেয়েটার আত্মার সম্পর্ক যেন। নাম আর শরীর থেকে আসা সুগন্ধি দুটোই মিলে যাচ্ছে কাকতালীয় ভাবে। ফিজার কাঁধের দিকে জামার হাতা টেনে নামাতেই ফিজা আবরাজের হাত ধরে ফেলল। আবরাজের সাথে সাথে থেমে গেল। পাগলামি থামিয়ে বইয়ের মুখের দিকে তাকালো। ফিজা আনিস্তেজ গলায় বলল, আবরাজ ফিসফিস করে বলে উঠল। ফিজা নিজেকে বড্ড অসহায় লাগলো, কিন্তু কিছু করার নেই তো। তবে হঠাৎ করে আবার আবরাজকে নিজের দিকে টেনে নিল। আবরাজ বইয়ের অথরে আলতো করে স্পর্শ করলো শুধু। সরে আসতে নিলেই ফিজা শক্ত করে আবরাজের টি শার্ট টেনে ধরলো। পিঠের দিকে নখের আঁচড় পড়ল। আবরাজ ভ্রু কুচকে তাকাতে ফিজা আবরাজকে উস্কে দিল। যা এতদিন আবরাজ নিজে করে এসেছে, আজ ফিজা তা করছে। বিস্ময় পুরুষটার চোখজোড়া বড় বড় হয়ে এলো। তবে বইয়ের অধর সুধা পানে সে কার্পণ্য করে না। গলায়, ঘাড়ে, বুকের উপরিভাগে মাতাল করা স্পর্শ দিতে লাগলো। ফিজা ভেবেই নিল আবরাজ হয়তো তাকে ছাড়বে না আজ। কিন্তু ফিজার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে আবরাজ বইয়ের উপর থেকে সরে এলো। মেয়েটার গায়ের পোশাক ঠিকঠাক করে দিয়ে নিজের বুকের উপর নিল টেনে। শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, তোমাকে আমার কাঁদাতে ভালো লাগে সুগন্ধি ফুল, কিন্তু দুঃখে নয়। আমার দেওয়া সুখের স্পর্শে তুমি কাঁদলে আমার নিজেকে সুখী লাগে, ভালো লাগে। ফিজা চোখ বন্ধ করে অনুভব করে মানুষটার হৃদস্পন্দন। তার মনের মধ্যে অনুভূতির যুদ্ধ করে, আন্দোলন করে। মানুষটা ভালো না খারাপ, সেই যুদ্ধে কে জয়ী হবে ফিজা সে নিয়ে আজও অনিশ্চিত। কালো রঙের গাড়িটা থেকে নেমে কালো রঙের হুডি পরা এক যুবকের অবয়ব একতলা বাড়িটার ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতর গেটের সামনে দাঁড়িয়ে ফোন বের করে কাউকে কল করলো। প্রথমবার বেজে ফোন কেটে গেল, রিসিভ করে না কেউ। দ্বিতীয়বার কল করতে রিসিভ হলো। গম্ভীর স্বরে পুরুষটা বলে উঠল, গেটে আসো ফার্স্ট। আম্মুকে বলার প্রয়োজন নেই, দাঁড়িয়ে আছি আমি। উপোস থেকে কিছু বলার আগেই কল কাট করে দিল পুরুষটা। এরপর ফোন পকেটে নিয়ে দাঁড়িয়ে রইল। এক মিনিটের মধ্যে কেউ একজন এলো ভেতর ঘরের দরজা খুলে বারান্দায় এসে গেটে দাঁড়ালো। কল্পনায় ছিল না, স্বপ্ন ভাবতে পারেনি আজ এই পুরুষের সাক্ষাৎ পাবে সে। হতভম্ব হয়ে গেট খুলে দিল। খুব সাবধানে আব্রাহাম ভেতরে প্রবেশ করলো। গেট আলগোছে লাগিয়ে মেহরিনের হাত ধরে ভেতরে চলে এলো। রুমে ফিরে দরজা লক করে দিল। মেহরিন হঠাৎ ঘুম ভাঙায় বেচারি ঘুরে আছে, কিছু বুঝতে পারছে না। আব্রাহাম শরীর থেকে হুডি খুলে নিল। নিচে কিছু নেই। হুডি খুলতেই উন্মুক্ত লোমশ চড়া শক্তপোক্ত বক্ষদেশ মেহরিনের দৃষ্টিচর হলো। গলার নিচের দিকে লাল লাল আঁচড় দেখে গত রাতে কিছু মধুময় মুহূর্ত মনুষ্য পাঠ্যে ভেসে উঠল। লজ্জিত ভীত মেহরিন মুখ লুকানোর আশ্রয়টা পায় না। কি করবে না করবে ভাবতে ভাবতেই হাত চলে যায় চোখের উপর। দুই হাতের তালু দিয়ে চোখ আড়াল করে দাঁড়ায়। আব্রাহাম হুডি হাতে নিয়ে মাত্রই চুল ঠিক করায় মনোযোগ দিয়েছিল। তবে সামনে দৃষ্টি পড়তেই সাথে সাথে বুকা বনে গেল সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিস্তেজ গলায় বলে উঠল, হোয়াট? মেহরিন মাথা এদিক ওদিক নাড়িয়ে কিছু না বোঝালো। তবে আব্রাহাম মানল না। নিজের শরীরের দিকে তাকিয়ে ফের মেহরিনের দিকে আর চোখে চাইল। এরপর হাতের হুডিটা চেয়ারে রাখলো। আরও 2 কদম সামনে এলো। মেহরিনের একদম নিকটে দাঁড়িয়ে মেয়েটার কোমরে এক হাত রাখলো। ঝট করে নিজের দিকে টেনে নিল। তবু মেহরিন চোখের উপর থেকে হাত সরালো না। আব্রাহাম বলল, হাত নিচে করো। মেহরিন সাথে সাথে হাত নামিয়ে নিল। শরীরটা কেমন কাঁপছে ক্ষণে ক্ষণে। আব্রাহাম অনেকটা ঝুঁকে মেহরিনের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। মেহরিন আব্রাহামের উন্মুক্ত বুকে হাত থেকে বলল, আমার কেমন লাগছে কেমন? জানি না।
আব্রাহাম আরও ঝুঁকে যখন মেহরিনের গলায় মুখ ডুবে দিল, তখনই মেহরিন চমকে উঠল। আব্রাহামের বুকের উপর রাখা হাত আপনি আপনি ঘাড়ে চলে গেল। শক্ত করে খামচে ধরতে পারল না, শরীরটা যেন অবশ হয়ে এলো। আব্রাহাম বইয়ের ঘাট থেকে টুপটাপ বৃষ্টির ন্যায় চুমু খেতে খেতে থুতনিতে এসে থামল। ঠোঁটের কোনায় ঠোঁট ছুঁয়ে দিল বেশ কয়েকবার। মেহরিন এই পর্যায়ে এসে আব্রাহামের চুল খামচে ধরল। আব্রাহাম সঙ্গে সঙ্গে বইয়ের অধরে হামলা করল। সিগারেট পোড়া পুরুষালী অধরের সংঘর্ষে পৃষ্ঠ হলো সামনের রমণীর নরম গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট। অসহ্য যন্ত্রণা হলেও বক্ষদেশে, শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে সেই যন্ত্রণা। হাঁপিয়ে ওঠে সে, পারে না সামনের পুরুষের সঙ্গে। একসময় স্থির থাকতে পারল না এক স্থানে। মানুষটার দানবীয় হাতের বন্ধনে মুখটা শক্ত করে ধরে বিছানায় নিয়ে ফেলল শরীর। গলার ওড়না খুলে দূরে ফেলতে মেহরিন দম বন্ধ করে রাখল। সামনের মানুষটা বোধহয় বিরক্ত হলো, ঠোঁট ছেড়ে মেয়েটার মুখের দিকে চাইল। প্রথমেই বিরক্তি নিয়ে তাকালেও পরবর্তীতে মেহরিনের ভীতু ভয়ার্থ মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করলো। মেহরিনের উপর থেকে সোজা হয়ে উঠে বসলো পাশে। এরপর পায়ের জুতোর ফিতা খুলতে খুলতে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।